সংক্ষিপ্ত আলোচনা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি। দর্শক, নতুন বছরের প্রথম দিনে আমার অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ, সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আপনার জন্য দর্শকদের যে অনুরোধ, প্রতিদিনই গড়ে 10 থেকে 15 জন মেসেজ করে যে ইলিয়াস ভাই আসে না কেন। তো ইলিয়াস ভাই কত কাজে ব্যস্ত সেটা তো আমরা জানি, এটা বলা যায় না। তো যাই হোক, আপনি আমার অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলিয়াস। বছরের প্রথম দিন, আমাদের শিরোনামটা হচ্ছে আমরা 2023-এ আসলে কেমন যাবে, আমাদের প্রত্যাশা কি, 2023-কে ঘিরে আমাদের প্রত্যাশা কি। 22-টা একরকম গেল, তো 23-কে ঘিরে আমাদের প্রত্যাশা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা কয়েকটা পত্রিকার প্রধান শিরোনাম একটু দেখে আসি ইলিয়াস। আমরা প্রথমেই শুরু করতে চাই দৈনিক জনকণ্ঠ দিয়ে। দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম, দুর্নীতি নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে এসেছি বলেছেন, বাণিজ্য মেলার উদ্বোধন করতে যে বলেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন যে স্থানীয় শিল্পকে কার্যকর করতে দেশীয় বাজার সম্প্রসারণ ইত্যাদি ইত্যাদি তিনি যেসব প্রচলিত কথা থাকে সেগুলো বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি দুর্নীতি নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে এসেছি। বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। পাশাপাশি আপনি আমরা যদি আরেকটি খবর দেখি, আপনি জানেন যে অভিনেত্রী মাহিয়া মাহি নমিনেশন চেয়েছিলেন, কিন্তু সেটিকে বাদ দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়নি নমিনেশন। তবে ওবায়দুল কাদেরের সঙ্গে মাহিয়া মাহির যে কেমিস্ট্রি আমরা দেখছিলাম, তাতে ভাবছিলাম যে হয়তো যে পেয়ে গেল। এবং ইলিয়াস, আপনি যদি দেখেন যে এই ছবিটা যদি আপনি দেখেন, সাংবাদিকরা কত খারাপ, আপনি দেখছেন না আর কোন ছবি ছিল মাহির সাথে, মাহির সাথে ওবায়দুল কাদেরের আর কোন ছবি দেওয়া যেত না, এই ছবিটা দিতে হবে, এই ক্রস কানেকশনের ছবি। যাই হোক, আমরা আরেকটা পত্রিকার খবর যদি দেখি, দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, তারকা হোটেলের 31 অন্যরকম চিত্র। আপনি জানেন যে গতকাল প্রচুর আনন্দ উচ্ছ্বাসে পালিত হয়েছে 31st নাইট, ফানুস উড়েছে, বাজি ফুটেছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আরেকটি খবর হচ্ছে আইজিপির মেয়াদ বাড়তে পারে এমন একটি আভাস দেওয়া হয়েছে। পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 11 জানুয়ারি তার চাকরির মেয়াদ পূর্ণ হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তার মেয়াদ আরো 6 মাস বাড়ানোর সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয় সামনে উপনির্বাচনে আওয়ামী লীগ চায় যে এই আইজিপি দায়িত্ব পালন করুক, এবং প্রসঙ্গক্রমে তিনি হচ্ছেন স্যাংশন পাওয়া আইজিপি, র্যাবে ছিলেন তখন তিনি স্যাংশন পেয়েছেন। আরেকটি খবর, অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে প্রধানমন্ত্রী, বাণিজ্য মেলার আরেকটি সংবাদ। ডিসেম্বরে রেমিটেন্স এসেছে 169 কোটি টাকা। পাশাপাশি বিএনপি থেকে পদত্যাগ করেছে উকিল আব্দুস সত্তার, এবং বিএনপি তাকে অবশ্য বহিষ্কার করেছে। তো ইলিয়াস, আরেকটি সংবাদ দেখে আমরা আলোচনায় আসতে চাই। আরেকটি সংবাদ যদি আমরা দেখি, আমার দেশ ইউকের অনলাইনটা যদি আমরা দেখি, আপনি জানেন যে বিএনপির সমর্থক সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন, তার জানাজাকে তারা প্রধান শিরোনামে এনেছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে নববর্ষের সীমান্তে বিএসএফ এর গুলি, বাংলাদেশি যুবক নিহত। এবং ঘটনাটা হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিএসএফ এর গুলিতে নিহত ব্যক্তির নাম বিপ্লব মিয়া ওরফে বিপুল। বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে গুলি চালিয়ে তাকে হত্যা করেছে বিএসএফ। অর্থাৎ নতুন বছরে ভারতের এই ধারা অব্যাহত থাকবে, এ ব্যাপারটি তারা আভাস দিয়েছে। বিদায়ী বছরে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে বলছেন আইন ও সালিশ কেন্দ্র, এবং আমার দেশ বলছে এটি আওয়ামীপন্থী একটি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। এবং এখানে বলা হয়েছে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে 2022 সালে।
নির্বাহী পরিচালক নূর খান লিটন মানবাধিকার পরিস্থিতির প্রতিবেদনটি তুলে ধরেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ডিজিটাল আইনে ঢাকা, শুধু ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম এই 3 বিভাগে ২,২49টি মামলা হয়েছে ডিজিটাল আইনে। সারা দেশে 36 বার 140 ধারা জারি করা হয়েছে, চট্টগ্রামে হয়েছে 12 বার। নির্বাচনী, স্থানীয় নির্বাচন সহ রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 70 জন, আহত হয়েছেন প্রায় 7,000। গণপিটুনিতে নিহত হয়েছেন 36 জন, ধর্ষণের শিকার হয়েছেন 936 জন নারী। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ বলছে আওয়ামীপন্থী এই সংগঠনটি, যেমনটি আমার দেশ অনলাইন থেকে বলা হচ্ছে। তো ইলিয়াস, আমরা যদি প্রথমে যদি কয়েকটি পয়েন্টে যদি আসি, যে এই যে ধরেন নববর্ষ উদযাপিত হলো, আমরা ঢাকা শহরে গতকাল আমরা যদি দেখলাম যে পরিমাণ আতশবাজি ফুটেছে, যে পরিমাণ ফানুস উড়েছে, মানুষের যে এই যে দুর্ভোগ দুরবস্থা, আমরা কথা পত্রিকায় লেখা হচ্ছে, মানুষ খেতে পারছে না, মানুষের জীবনযাপন অসহ্য হয়ে যাচ্ছে, মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, খেয়ে না খেয়ে দিন রাতিপাত করছে, এই যে খবরগুলো আসে পত্রিকায়, দ্রব্যমূল্যের নাভিশ্বাস, তো সেখানে এত আতশবাজি ফুটে কি করে, এত রঙিন ফানুস কি করে উড়ে? এগুলা কি সব মানে একটা বিশেষ গ্রুপ আপনি মনে করেন, নাকি কি মনে করেন? জনগণের মধ্যে তো এত আনন্দ থাকার কোন যৌক্তিক কোনো কারণ নাই। কনক ভাই, আপনি এই যে কথাটা আমরা অনুষ্ঠান শুরুর আগেই বলছিলাম, যে বাংলাদেশে কিছু মানুষ মনে করে যে আমরা সিঙ্গাপুরে আছি, আমরা কানাডাতে আছি, আমেরিকা, উন্নত বিশ্বের বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো ওইসব দেশগুলোতে নেই, সেই সব সুযোগ সুবিধা এখন বাংলাদেশের মানুষ ভোগ করছে। আমি কিছুদিন আগে কোনো একজন, আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছে এমন একজন, একটা লাইভে ছিল, উনি ফার্ম গেটের ওইদিকে একটা রাস্তার মধ্যে, সে সম্ভবত কোনো একটা গাড়িতে যাচ্ছিল, সামনের দিকে তার ক্যামেরা ধরে সে লাইভে ছিল। তো আমি দেখলাম যে প্রচুর আউডি গাড়ি, মার্সিডিজ গাড়ি, তারপরে বিএমডব্লিউ, এসব গাড়ি আমি আগে এত চোখে পড়ে না। আমি যখন দেশে ছিলাম তখন এত চোখে পড়তো না। একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি যদি থাকতো তাহলে আমরা তাকিয়ে থাকতাম, যাও একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি চালাচ্ছে। তো এই একটা শ্রেণীর, কিন্তু আজকে তারা উন্নত বিশ্বের চাইতেও, আমরা আমেরিকাতে আছি, আমি আমেরিকাতে আছি, এত বছর আছি, আপনি নিজে, আপনার নিজের এখন এই মুহূর্তে আপনার গাড়িও নাই, তো এই অবস্থার মধ্যে আছে, অথচ তারা বাংলাদেশে থেকে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ এইসব গাড়ি চালায়। তো ধরেন পুলিশের একটা শ্রেণী, একেবারে উপর লেভেল, যারা এই সরকারের সুবিধাভোগী, আমলারা যারা আছে, সচিবালয় বলেন, মন্ত্র, অন্যান্য জায়গায় রাজনীতিবিদ যারা আছেন, আইনজীবীদের একটা শ্রেণী, তারা তো বিশাল সুখে আছেন, টাকা পয়সার কোনো কিছু সমস্যা নাই, সেনাবাহিনী আছে, তো তাদের উপর শ্রেণী সবাই টাকা পয়সা কামাচ্ছেন এবং তাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে খুব ভালো আছে। এটা অবাক হওয়ার কিছু নাই যে এত ফানুস উঠছে কিভাবে। ধরেন বাংলাদেশের মতো একটা দেশে এই শ্রেণীতে সব মিলিয়ে পুলিশ, সেনাবাহিনী, আমলা, তারপরে বিচারক, সাংবাদিকদের মধ্যে একটা শ্রেণী, চিকিৎসক, এই সব শ্রেণী মিলিয়ে অন্তত কয়েক লাখ মানুষ তো আছে যারা সুবিধা ভোগ করছে। তো তাদের কাছে পয়লা মানে শুভ নববর্ষ এক রকমের। আবার ধরুন কালের কণ্ঠেরই কালকে একটা পত্রিকার শিরোনাম যদি, মানে নিউজ যদি আপনাকে বলি, কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামগড় ইউনিয়নের পরমতলা গ্রামের হতদরিদ্র ইব্রাহিম খলিল মারা গেছেন 3 বছর আগে। তার স্ত্রী এবং একটা মেয়ে ছিলেন। তো মেয়েটা আপনার অসুস্থ, তো অসুস্থতার কারণে তার চিকিৎসা চালাতে পারছিলেন না, সেই কারণে গতকালকে তারা দুজন মিলে বিষ খেয়ে তারপরে মারা গেছেন। এটা হচ্ছে, আমি কালকে এটা যখন সেভ করছিলাম আমি মনে করছিলাম কালের কণ্ঠ হয়তো এই ছবিটা সরিয়ে দেব, মানে নিউজটা সরিয়ে দেবে, মনে হয় গোয়েন্দা সংস্থার চোখে এখনো পড়ে নাই, যে কারণে কালের কণ্ঠের অফিসে ফোন করে এখনো সরান নাই। আর শুরুতে আপনি যেটা বলছিলেন যে আমাদের সীমান্তের কথা, সীমান্তে 31st নাইটের আগের দিনও দুজন মেরেছে, তারপরের দিনও
মাহমুদুর রহমান ভাই আমার দেশ পত্রিকাতে যেটা শিরোনাম করেছে পরের দিন, সেটাও সেখানেও একটা ঘটনা ঘটেছে। তো সব মিলিয়ে আমাদের বছরের শেষের দিকে এসে 3 জনকে তারা হত্যা করেছেন। আর আপনার প্রশ্নের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে যে ওবায়দুল কাদেরের। তো ওবায়দুল কাদেরের এই নারী ঘটিত বিষয় তো আজকে নতুন না, উনি সবসময় বিভিন্ন নারীদের দিকে এই ধরনের দৃষ্টি দিয়ে উনি তাকিয়ে থাকেন, এটা ওনার পুরাতন অভ্যাস। এবং ওবায়দুল কাদেরের যতগুলো মানে বেড পার্টনার হিসেবে আমরা যাদেরকে শুনেছি বিভিন্ন সময়, আমি একসময় যোগাযোগ মন্ত্রণালয়ের বিটেও কাজ করতাম, কখনো দেখেছি যে কয়েকদিন পর পরই সুন্দরী একজন পাশে থাকেন, আরেকজন পাল্টান, এরকম। তো আমার আমার আপনার কথায় আমার মানে বিপত্তিটা হচ্ছে যে আপনি বলছিলেন যে সাংবাদিকরা কত খারাপ। সাংবাদিকরা আসলে খারাপ না, ওবায়দুল কাদের এই ধরনের ছবি পছন্দ করেন না। আপনি যদি দেখেন, এটা হচ্ছে ওবায়দুল কাদেরের 25 তারিখে তার ফেসবুকে পোস্ট করা একটি ছবি তিনি পোস্ট করেছেন। এখানে এই কুলে একজন, ওই কুলে আরেকজন, দুই কুলে বসে দুজনের থেকে তাকিয়ে আছেন, এবং সেটা ওবায়দুল কাদের পোস্ট করেছেন। আরেকটা সংবাদ যদি আমি দেখাই যে সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। হ্যাঁ, তো ওনার মানে খুবই আঘাত পেয়েছেন মনে, হয়তো আপনি জানেন যে উনি হৃদরোগে আক্রান্ত মানুষ, এবং মাহিয়া মাহির প্রতি তার যে আকর্ষণ ছিল, তিনি যে বক্তৃতা দিয়েছেন, মানে তিনি স্পষ্ট একটি ইঙ্গিত দিচ্ছিলেন যে আসুক না এরকম একজন, আসলে কি হয় এরকম আর কি। ধরেন এদিকে আরেকটি ভালো হয়েছে, ধরেন ববি, মমতাজ, এরপর যদি মাহিয়া মাহিয়া যদি সংসদের মতো একটি পবিত্র জায়গায় যেত, মাহিয়া মাহি তো আপনি জানেন যে ওপেন সেক্স টেপ মানে অনলাইনে ঘুরে বেড়ায়, তো সেখানে ধরেন মানে একটি অসৎ অংশের মনের মধ্যে স্বপ্ন জাগতো যে আমি যাই করি হোয়াট এভার, আমি তো এমপি হইতে পারি, আমি মন্ত্রী হইতে পারি, আমার সেই মানে কোনো বিষয় নাই। এদিক থেকে একটা ভালো কাজ হয়েছে, তাকে নমিনেশন দেওয়া। আবার এটাও হতে পারে, ধরেন এই মাহিয়া মাহির সাথে তো ওই যে ডাক্তার মুরাদের যে কথোপকথন, ডাক্তার মুরাদ যে কথা বলেছে, এখন আমরা হয়তো সবাই ডাক্তার মুরাদকেই বলছি খারাপ, কিন্তু ডাক্তার মুরাদ তাকে যখন প্রপোজ করছিল, ধরুন আমার আপনার পরিবারের কোন একটা মেয়েকে যদি এই ধরনের কথা কেউ বলে, তাকে তো সাথে সাথে জুতা পেটা করবে। তো তিনি যেভাবে উত্তর দিয়েছেন তার মানে বোঝা গিয়েছে, এবং প্রথম কথাই, প্রথম সাক্ষাতে কেউ এই ধরনের কথা বলতে পারে না, নিশ্চয়ের আগে তাদের মধ্যে অনেক আদাব প্রদান, এবং সেটা কিন্তু তিনি খুব যে রিয়েক্ট করেছিলেন আমার মনে হয় না, এবং পরে হয়তো তাদের মধ্যে কোনো কিছু হয়েছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো ওবায়দুল কাদের যেহেতু দলের সর্বোচ্চ একটা জায়গায় আছেন, মানে শেখ হাসিনার পরেই, তো সেই হিসেবে উনি হয়তো মনেই করেছেন যে ওবায়দুল কাদেরকে যদি খুশি করানো যায়, তাহলে ওবায়দুল কাদেরকে দিয়ে হয়তো তিনি তার এই যে নির্বাচনী যে বৈতরণী সেটা পার হতে পারবেন। এখন অগ্রিম যদি কোনো কিছু হয়ে থাকে, সেটা এখন যদি মাহিয়া মাহি যেহেতু অগ্রিম যা কিছু দিয়েছেন তার বিনিময়টা তিনি যদি না পান, তিনি হয়তো এখন থ্রেট করছেন যে আপনার সাথে আমি তো এত কিছু হয়ে গেল, আপনি তো আমার কিছু করতে পারলেন না, এই চাপও থাকতে পারে ওবায়দুল কাদের। সিঙ্গাপুর বিষয় আপনি যদি খেয়াল করেন যে আমাদের দেশে যে মানে নায়ক নায়িকা কেন্দ্রিক ভয়ঙ্কর রকমের একটি কি বলবো একটি বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই মাহিয়া মাহিদের 3বার বিয়ে করেছেন, এবং এটা নিয়ে প্রত্যেকটা সময় পত্রিকা ভয়ঙ্কর গুরুত্ব দিয়ে ছাপে। ইদানিং শুরু হয়েছে পরিমণিকে নিয়ে আরেক নাটক শুরু হয়েছে, সাকিব খান সংক্রান্ত ঝামেলা তো আছে। তো আমি মনে করি কি জানেন, যে নায়ক নায়িকাদের এসব ব্যক্তিগত এগুলো দিয়ে তারা সবসময় কিন্তু মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এবার যেটা হয়েছে, এবার এটা দিয়ে তারা মানে বিএনপির বা অন্য দলের কোনো কিছু তারা দৃষ্টি সরাতে, এবার এই মেট্রো রেলের দৃষ্টি সরে গিয়েছে এইসবের উপরে, এবার ক্ষতিটা তাদেরই হয়েছে। আমার মনে হচ্ছে এটা সরকারের মেক করা নেই, এবার যা ঘটছে সেটা বাস্তবেই ঘটছে আর কি। এবং আপনি জানেন যে মেট্রো রেল প্রসঙ্গে যেহেতু আসলে, মেট্রো রেলে তো সাইনবোর্ড হচ্ছে সব হিন্দিতে এবং ইংরেজিতে, বাংলায় খুবই কম, বা বাংলা আছে কিনা আমি জানি না, আমি কয়েকজনকে বলেছি কিছু ভিডিও পাঠানোর জন্য, দেখি কি আসে। এবং আপনি জানেন যে কদিন আগে আওয়ামী পন্থী একজন সাংবাদিক সেলিম সামাদ, তিনি আমার অনুষ্ঠানে এসেছিলেন, এবং তিনি বলেছেন যে আওয়ামী সমর্থক আর কি, একসময় আওয়ামী লীগ সমর্থক করতেন তিনি বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিজি প্রেসে ছাপা হওয়ার আগ মুহূর্তে শনাক্ত হয় যে এখানে জরিমানার অঙ্কে লেখা আছে রুপি।
যে অনাদায়ে 10,000 রুপি জরিমানা, অনাদায়ে 5,000 রুপি জরিমানা, এটা শেষ মুহূর্তে প্রেস স্টপ করে এটি কারেকশন করা হয়েছে। তো এই যে সীমান্তের বছরের প্রথম দিনে হত্যা করা হলো, আমাদের কারো কোনো প্রতিক্রিয়া কিন্তু নাই, আমাদের রাষ্ট্রের কারো কোনো প্রতিক্রিয়া নেই। গত 1 তারিখ মিলে যে 3 জনকে হত্যা করা হলো বাংলাদেশের সীমান্তের ভিতরে, তো এটি মানে এর থেকে কি আমাদের কোনো মুক্তি হবে না? আপনি এগুলো নিয়ে প্রচুর কাজ করেছেন আমি জানি, তো এগুলো থেকে কি আমাদের কোনো মুক্তি নাই ইলিয়াস, আপনি কি মনে করেন? না কনক ভাই, এখন ধরেন আমরা যদি সিরিয়াস কিছু বিষয় নিয়ে আলাপ করতে যাই, ধরেন এখন আওয়ামী লীগের যে শাসনকাল গত 14 বছরে যা হয়েছে, তাতে বাংলাদেশের আমি মনে করি যে মানুষটা আওয়ামী লীগ করে, আপনি একটু আগে যার নাম বললেন এই সেলিম ভাই, উনি নিজেও আওয়ামী লীগের যথেষ্ট তেলবাজি করেছেন এক সময়, এখন তিনার বিবেক জাগ্রত হয়েছে। এরকম অসংখ্য আওয়ামী লীগের লোকজন আছে, তারাও বুঝছে। ধরুন এই মেট্রো রেলের এখানে গিয়ে বাংলা লেখা আমি দেখেছি, আপনি যেটা জিজ্ঞেস করছেন, বাংলা লেখাও আমি দেখেছি যে আগারগাঁও লেখা রয়েছে বাংলায়, ঠিক আছে, কিন্তু বাংলা থাকবে, আর যদি থাকে তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা ইংরেজি থাকবে। হিন্দি, আমাদের রেল স্টেশনে হিন্দি লেখা কেন থাকবে? এটা নিয়ে আমাদের ঘোর আপত্তি আছে, এবং দীর্ঘদিন ধরে ভারতের ব্যাপারে মানুষের যেই অবস্থান সেটা কিন্তু সরকার জানে, জেনেও তারা পাত্তা দিচ্ছে না। অতএব আপনি পরিবর্তনের যে কথা বলছেন, সেই পরিবর্তন করতে হলে এখন কি করা যাবে? ধরেন আন্দোলনের কথা যদি বলেন, আন্দোলন 2014 সালে যে আন্দোলন হয়েছে, আমি মনে করি, আমি মুক্তিযুদ্ধ দেখি না, কিন্তু পৃথিবীতে এই নিকট অতীতে এত বড় আন্দোলন আমার মনে হয় পৃথিবীর কোন দেশে কোন পলিটিক্যাল পার্টি অর্গানাইজড ওয়েতে এইভাবে করে নাই। সো তারপরে শেখ হাসিনা মনে করেছে যে মানুষ মেরে হত্যা করে তারপরে তারা ক্ষমতায় থাকবে, তাদের সেটাতে যায়ও না আসেও না। এখন ধরুন যে অবস্থা, প্রতিটা রাজনৈতিক দল গত নির্বাচনের সময় এই দল বলেছে জামাতের সাথে যাবে না, ওই দল বলেছে জামাতের সাথে যাবে না, আজকে কোন দল, বাম দল পর্যন্ত জামাতের সাথে তাদের মিশতে কোনো সমস্যা নেই, সবাই মিলে যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে তারপরে সরকারকে উৎখাতের চেষ্টা করছে। কিন্তু এখন সরকার কিভাবে উৎখাত হবে? মনে করেন বাংলাদেশে এখন শাহবাগে ডাকলো, ডাকার পরে 2 কোটি মানুষ আসলো, 10 লাখ 20 লাখ 50 লাখ না, 2 কোটি মানুষ আসলো। 2 কোটি মানুষের সামনে এই যে তারা এখন যেটা করছে, আপনি কিছুদিন আগে যে আর্জেন্টিনার জার্সি পরে যেই ছেলের কথা বলা হয়েছে যে সে আনসারে চাকরি করে, সে তো এখানে ছিল না, তাকে পরে এনে তারপরে সেখানে দেখানো হয়েছে যে তাকে রিজার্ভ ফোর্স হিসাবে রাখা হয়েছিল, রেখে তারপরে তার একটা ইন্টারভিউ গণমাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে যে এই ছেলেই ছিল সেখানে। আসলে তো এই ছেলে ছিল না, যে ছিল, যে আলামিনের কথা বলা হয়েছে সেই আলামিনই ছিল, এবং আলামিন বহু আগে থেকে, তারও প্রায় 1 সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের, যুবলীগের অন্তত 24,000 সদস্য ঢাকা শহরে নিয়ে আসা রাখা হয়েছিল, এবং তারা পুলিশের হয়ে, পুলিশের অস্ত্র নিয়ে তারপরে তারা বিভিন্ন সময় অ্যাকশনে যাচ্ছেন। এখন ধরেন 2 কোটি মানুষ ঢাকা শহরে যদি জড়ো হয়, সেখানে যদি 200 মানুষের হাতে যদি অস্ত্র থাকে আর তাদের গায়ে যদি পুলিশের পোশাক থাকে, তাহলে এই 2 কোটি মানুষ 200 মানুষের সাথে কি পেরে উঠবে? কখনোই, একদমই সম্ভব না। অতএব আমি যেটা মনে করি যে জনগণের প্রতিটা জায়গা থেকে প্রশাসন, সেনাবাহিনী, তারপরে আন্তর্জাতিক যেসব জায়গাগুলো আছে আমাদের জানানোর মতো, সেই সব দেশগুলো, আমাদের দাতা সংস্থা অনেকেই বলে থাকেন যে বিএনপি তারপরে অন্যান্য দলগুলো বিদেশি সংস্থার কাছে যায়, বিদেশি দেশের কাছে যায়। তো তারা যখন ভারতের কাছে যায়, ভারতের কাছে এই দল, এই দেশ, এই আওয়ামী লীগকে আরো ক্ষমতায় রাখতে হবে এইসব কথা বলে, তখন কোনো সমস্যা নাই। কিন্তু যখন বিএনপি আমেরিকার কাছে যায় বা আমেরিকা বিএনপির কাছে যায়, তখন তাদের সমস্যা। তারা এটা চিন্তা করে না যে, তারা বলে থাকে যে বাংলাদেশ কখনো আমেরিকার আন্তর্জাতিক এই অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলায় না। বাংলাদেশ আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাবে কিভাবে? আমেরিকা কি বাংলাদেশ থেকে কি ভিক্ষা খায়? বাংলাদেশ ভিক্ষা খায়। বাংলাদেশকে তারা হচ্ছে দাতা সংস্থা, দাতা দেশ, তারা খোঁজ রাখবেই যে আমি যেই মানুষটাকে ভিক্ষা দিচ্ছি সে কি আসলেই গরিব, সে কি আমার টাকাটা নিয়ে কি ঠিক জায়গা মতো খরচ করছে। আর ইলিয়াস, মিলেন যে আমি ইন্ডিয়াকে বলে আসতে পারি যে আমাদেরকে আরেক কাম রাখেন, আমাদেরকে টিকায় রাখেন, আমাদেরকে সাপোর্ট দেন, আমরা আপনাদের জন্য আছি, সেটা আবার কোনো মানে সেটা আমি বলেছি যে সেই যে তখন তো কোনো সমস্যা না। এবং এই ভারতীয় যত ধরনের আমাদের দেশের
উপরে অভ্যন্তরীণ যত হস্তক্ষেপ আছে সবকিছু, আপনার সুজাতা সিং এর কথা মনে আছে, প্রণব মুখার্জি যে বই লিখেছেন, সব জায়গাতেই তারা আমাদেরকে হস্তক্ষেপ করছে, তাতে কোনো সমস্যা নেই। তো জনগণের এই আওয়ামী লীগের মূল বিষয় হচ্ছে যে আপনি যাই করেন, যত কিছুই করেন, তারা ক্ষমতায় থাকবে, তাদের ওই একটা জায়গায় ফোকাস, সেটা হচ্ছে ভারতকে খুশি রেখে তারপর আমরা ক্ষমতায় থাকবো। সো আপনি যদি মনে করেন যে